বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক ইংরেজির সম্পূর্ণ সাজেশন। এবং তোমাদের বলে রাখি, সামনে যে পরীক্ষা আসছে, বিশেষ করে টেস্ট ও ফাইনাল উভয় পরীক্ষাতেই কিন্তু আমাদের এই সাজেশন অ্যাক্টিভেট থাকবে। অর্থাৎ এই পার্টসগুলো ভালো করে রেডি করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে একদম পুরোপুরি কমন। তো প্রথম যে বিষয়গুলো আমাদের নজরে দিতে হবে, আমাদের স্বাভাবিকভাবে ইংরেজিতে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের সিন, তার মধ্যে রয়েছে আমাদের আনসিন, তার মধ্যে রয়েছে আমাদের গ্রামার সেকশন এবং আমাদের রাইটিং সেকশন। এই মোট 4টে সেকশন জুড়ে কিন্তু আমাদের ইংরেজি পরীক্ষা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, সিন আমাদের যেভাবে পরীক্ষাতে আসে আমরা সবাই জানি, এই সিনের মধ্যে আমাদের থাকে 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে প্রোজে থাকে আমাদের 12 মার্ক এবং পোয়েমে থাকে আমাদের 8 মার্ক, মোট 20 মার্ক। তো এবছর তোমাদের জন্য দেখো, দ্য ক্যাট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, তারপর রানওয়ে কাইট এবং তারপর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো তোমাদের আমি বলে রাখি, দ্য ক্যাট এবং এই তিনটেই একটু ভালো করে দেখে রাখবে। তার মধ্যে দ্য ক্যাট এবং আওয়ার রানওয়ে কাইট থেকে তোমাদের পাঠ্য বইয়ের যে লেসনগুলো আছে সেই লেসনগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। অর্থাৎ সাজেশনের ভেতরে বলতে পারি দ্য ক্যাট এবং আওয়ার রানওয়ে কাইট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু। অর্থাৎ এই জায়গায় কোনো ফাঁকি মেরো না, কারণ যারা দুর্বল তাদের কিন্তু এই জায়গা থেকেই নম্বরটা তুলে আনতে হবে। এবং পোয়েমের মধ্যে থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দ্য স্নেল, তারপর সি ফেভার এবং তারপর ফেবেল। যে স্নেল এবং সি ফেভার এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কারণে এখান থেকে শুধুমাত্র যে তোমাদের প্রশ্নগুলো আসবে বা কবিতার শেষে যে লেসনটা আছে সেই লেসনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কি বললাম, সিনের ক্ষেত্রে মনে রাখবে দ্য ক্যাট এবং আওয়ার রানওয়ে কাইট, এবং পোয়েমের জন্য মানে প্রোজ থেকে আমাদের বললাম দ্য ক্যাট এবং রানওয়ে কাইট, আর পাসিং অ্যাওয়েটাও দেখে রাখলেও ভালো। আর পোয়েমের মধ্যে দ্য স্নেল এবং সি ফেভার খুব ভালো করে দেখে রাখবে, তবে ফেবেলটাও দেখে রাখতে পারো। এবার আসা যাক আনসিন। দেখো, তোমাদের পরিষ্কারভাবে বলি যে আনসিনের কিন্তু ওইভাবে সাজেশন দেওয়া সম্ভব হয় না, কারণ আনসিন একটা প্যাসেজ, যে প্যাসেজটা বিভিন্ন জায়গা থেকে তুলে দিতে পারে। সেটা পেপার কাটিং হতে পারে, বা সেটা কোনো স্টোরি হতে পারে, বা সেটা কোনো এনভায়রনমেন্টাল ম্যাটারও হতে পারে। তো যে জায়গায় দাঁড়িয়ে তোমাদের স্বাভাবিকভাবে এবছর বিশেষ করে, যেমন আগেরবার আমরা যেটা বলেছিলাম ঠিক সেটাই কিন্তু কমন এসেছিলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই। এবার আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা বলছি, যে বিষয়গুলোর উপরে তোমরা প্র্যাকটিস করবে, এবং এই প্র্যাকটিসের জন্য তোমাদের আমি বলেছি ইংরেজি ডাপ অ্যান্ড দত্ত বই, তাছাড়া বাজারে যে মার্কেটে প্র্যাকটিসেবল যে বুকগুলো আসে সেই বুক, এবং টেস্ট পরীক্ষার পরে অবশ্যই টেস্ট পেপারগুলো সলভ করা উচিত। তো সেই কারণে ডিফরেস্টেশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, নিউজ পেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়েক, ওয়ার মানে যুদ্ধ, কারেন্ট বিভিন্ন ইস্যু। তার মধ্যে অনেকেই আবার প্রশ্ন করো, স্যার আরজি করের যে প্রবলেমটা হয়েছে সেটা কি আসতে পারে? তবে সেটা নিয়ে আমার একটু সংশয় আছে, হয়তোবা সেটা আসার সম্ভাবনা কম। তার সঙ্গে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, এই যে টাইপসগুলো রয়েছে এই টাইপসগুলোর মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু ডিফরেস্টেশন এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেশন। বিষয়টা কি একটু ছোট্ট করে বলি, অর্থাৎ বন শূন্যকরণ এবং পরিবেশগত অবনমন, এই দুটো পার্টকে একটু বেশি গুরুত্ব দিয়ে বুঝে নেবে। আর এই বিষয়টা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের বিষয়, তুমি যত ভালো প্র্যাকটিস করতে পারবে তুমি তত ভালো উত্তর করতে পারবে। কারণ এটা বানিয়ে লেখার নয়, প্যাসেজ তোমাকে একটা তুলে দেবে, সেই প্যাসেজ থেকে বুঝে তোমাকে নিচের উত্তরগুলো করতে হবে। যে কারণে একটু ইংলিশ পড়ার দক্ষতাটাও কিন্তু তোমাকে বাড়িয়ে রাখা প্রয়োজন। নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, ইংলিশের মূল যে বিষয়গুলো এরকমই থাকে, স্বাভাবিকভাবে আমরা কিন্তু সাজেশনে সাকসেসফুলি সাজেশন দিতে পারি না, কারণ আনসিন যেমনটা করে বললাম যে এই পার্টগুলোর মধ্যে থেকে আসবে, কিন্তু কোন সেক্টরটা আসবে সেটা যেমন বলা সম্ভব নয়। গ্রামার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, কোন টাইপসের গ্রামার এবছর পরীক্ষাতে আসতে পারবে আমরা সেটা বলতে পারবো, কিন্তু কোন গ্রামারটি আমাদের আসবে সেটা বলা আমি কেন, আমার বাবারও ক্ষমতা নেই। তো সেই কারণে তোমরা যে বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবে সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে জয়েন ইনটু কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ পরিষ্কার কথায় দুটো বাক্য দেওয়া থাকবে, সেই দুটো বাক্যকে তোমাকে জয়েনিং করতে হবে। সেটা কমপ্লেক্স সেন্টেন্সও দিতে পারে বা সিম্পল সেন্টেন্সও দিতে পারে। হলো দ্বিতীয় যে বিষয়টা, রিরাইট ইউজিং নো সুনার দ্যান দিয়ে দুটো বাক্যকে অ্যাডজাস্টমেন্ট করা। টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, স্প্লিট ইট ইনটু 2 সেন্টেন্স, মানে দুটো খণ্ডে ভাগ করে ফেলো। চেঞ্জ দ্য ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এবং ফ্রেজাল ভার্ব। আরেকটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড দ্য আনসিন প্যাসেজ, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ। এই বিষয় নিয়েও তোমাদের এর আগে পরে আলোচনা করেছি যে কিভাবে এই পার্টটা করবে, কারণ এই জায়গাটাতেই আমাদের 4 × 2 = 8 মার্কস কিন্তু আমাদের এই জায়গাটাতেই থাকে, ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ। সাধারণভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ, বিভিন্ন ওয়ার্ডের মিনিং বা একটু বুঝে কিন্তু আমাদের এই উত্তরটা করতে হয়, তাহলে কিন্তু 8-এ 8 পাওয়া যায়, আর না হলে কিন্তু এই 8-এর মধ্যে 0 পেতেও টাইম লাগে না। এই জায়গাগুলো কিন্তু একটু
প্র্যাকটিস করতে হবে এবং বুঝে করতে হবে। এটাই কিন্তু ইংরেজি পরীক্ষার মূল চ্যালেঞ্জের জায়গা কিন্তু এই জায়গাটায়। সে ভালো ছেলে মেয়ে হোক আর খারাপ ছেলে মেয়ে হোক, এই আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড খুলে 4 গুণ 2 মানে এই 8টা মার্ক সংগ্রহ করতে পারলেই কিন্তু একটা বিরাট জায়গা। এবং এই জায়গাগুলো করতে গেলে তোমাকে যেমন করে টেন্স বুঝতে হবে, ঠিক তেমন করে পার্টস অফ স্পিচ বুঝতে হবে, তেমন করে ওয়ার্ডের ফর্ম বুঝতে হবে এবং তেমন করে তোমাকে ওয়ার্ড মিনিংও জানতে হবে। তাহলেই কিন্তু তুমি এই পার্টটাতে সফল হতে পারবে। বোঝা গেল? নেক্সট আমরা যে পার্টটা যাব সেটা হচ্ছে রাইটিং স্কিল। তোমাদের এবছর রাইটিংয়ের মধ্যে যে পার্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের অনেকগুলোই পার্ট আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসে বা সিলেবাসে রয়েছে। তার মধ্যে তোমাদের এবছর যেহেতু 3টে রাইটিং আমাদের দরকার, 3টেতে আমাদের 3 গুণ 10 ইকুয়াল টু 30 মার্ক। এই 30 মার্কের জন্য তোমাকে যেগুলো ভালো করে করতে হবে তার মধ্যে রয়েছে এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি এবং স্টোরি। অর্থাৎ এই যে 5টা বিষয় রয়েছে, আমি পরিষ্কার বলে রাখি, এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি এবং স্টোরি, এই 5টার মধ্যে যে কোনো 3টে পার্ট নিয়ে পরীক্ষাতে আসবে। এবং তোমরা এটাও ভালো করে জানো যে 3টে আমাদের পরীক্ষাতে আসে সেই 3টেরই উত্তর করতে হয়, কোনো রকম কোনো এক্সট্রা দেওয়া থাকে না। অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই পার্টগুলো প্র্যাকটিস করতে হবে বাধ্যতামূলকভাবে। এবার আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি শেয়ার করছি। এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। কী কী রয়েছে এডিটোরিয়াল লেটার বা অফিস লেটারের মধ্যে? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ অ্যাফরেস্টেশন। দ্বিতীয়টা কি? লেটার টু এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস দ্য কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ডস অফ ইউজিং প্লাস্টিক্স। Next, write a letter to the editor of an English daily expressing your concern about the price hike of diesel and petroleum oil. Next, write a letter to the editor of an English newspaper drawing the attention of the government of the increasing crime through the internet. তারপরটা কি বলছে? write a letter to the editor of an English daily expressing your grave concern about cyber crimes and how children are getting affected by social media. Next, write a letter to the editor of an English daily expressing your concern over the population caused by frequent use of polythene and polypacks. Next, write a letter to the editor of an English daily expressing your concern about the indiscriminate felling of trees. Next, a disturbance caused by the thoughtless use of loudspeaker, reckless driving of public vehicle, thoughtless felling of trees এবং ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। লাস্ট আরও একটা বলে দিচ্ছি যে এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল আস্কিং অ্যাপোলজি ফর বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। তো এই যে পার্টগুলো বললাম, অফিসিয়াল এবং এডিটোরিয়াল লেটারের মধ্যে, এই লেটারগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এবার আসছি প্যারাগ্রাফের মধ্যে, যেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, ভ্যালু অফ হ্যাভিং regular physical and health education, visit to a place of historical interest বা tour to hill station, global warming, forests and its importance in human life, benefits of reading books, immature girl child marriage, pollution, importance of water conservation, student and social media অথবা use and abuse of internet বা uses and abuse of mobile phone। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। নেক্সট, ইম্পর্টেন্স অফ স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ইয়োর এইম ইন লাইফ এবং এ মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ। দেখো প্যারাগ্রাফ তো প্রচুর পরিমাণে আছে, প্যারাগ্রাফ বইয়ে প্রচুর প্যারাগ্রাফ আছে বা প্রচুর প্যারাগ্রাফ থেকে আমাদের আসতে পারে। তার মধ্যে বেছে এই কটা প্যারাগ্রাফ তোমাকে দেখে যেতে হবে। অনেকে সাজেশন তোমাদের সামনে তুলে ধরবে, হয়তো 5টা প্যারাগ্রাফ দেবে, 2টো রাইটিং দিল, 2টো লেটার দিল। দেখো সেগুলো প্রচুর রিস্কি এবং খুব ভয়ের, কারণ এরকমভাবে পরীক্ষায় কমন আসে না যে যতই বড় বড় ডায়লগ মারুক এইভাবে পরীক্ষায় আসে না। তার জন্য প্র্যাকটিস করতে হয়। তো যে কটা তোমাদের সামনে দিয়েছি একটু প্র্যাকটিস করো। অলসো আমি লিখে দিয়েছি, অলসো প্র্যাকটিস ইউর বেস্ট টিচার। এছাড়াও যদি তুমি পারো এইগুলোও একটু প্র্যাকটিস করে রেখো। কী কী? ইউর বেস্ট টিচার, কম্পিউটার, ভিজিট টু এ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং বুক, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, স্কুল স্পোর্টস এবং কন্যাশ্রী। বোঝা গেল কী বললাম? নেক্সট, এবার আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা বিষয়, তার মধ্যে রয়েছে প্রসেসিং। প্রসেসিংয়ের মধ্যে কী কী? হাউ এ বিল্ডিং ইজ বিল্ড, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, ফরমেশন অফ রেইন অর্গানাইজেশন, এ ব্লাড ডোনেশন ক্যাম্প, ফরমেশন অফ রেইন, সরি এটা দুবার হয়ে গেছে, হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড। তারপরে দেখো ফিনাইল কীভাবে তৈরি করতে হয়, হ্যান্ড স্যানিটাইজার কীভাবে তৈরি করতে হয়, হাউ মেকে মাস্ক, কীভাবে মাস্ক তৈরি করতে হয় এবং কীভাবে ওআরএস তৈরি করতে হয়। নেক্সট, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, হাউ ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, মানে এগুলো তো তোমরা বেসিক প্রসেসিং শিখলেই এইগুলো প্রথমেই শিখতে হয়। নেক্সট, হাউ টি বা ওআরএস ইজ প্রিপেয়ার্ড, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, হাউ পেপার ইজ মেড অ্যান্ড হাউ ক্লথস আর ওয়াশড। বোঝা গেল? এই যে প্রসেসিংগুলো, এই প্রসেসিংগুলো প্র্যাকটিস করে যাও। নেক্সট দেখো বায়োগ্রাফির সবসময় প্যাটার্ন বুঝতে হয়, কারণ বায়োগ্রাফির যদি প্যাটার্ন বোঝো তাহলে জাস্ট এরকম কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে
আমি প্যাটার্নটা দিয়ে দেবো ইংরেজির প্যাটার্ন বায়োগ্রাফির, যেটা দেখলে তোমাদের খুবই কাজে লাগবে। সেই প্যাটার্নটা একটু রেডি করে নিও, তাহলে দেখবে যে যারই আসুক না কেন শুধু তার নাম, বাবার নাম, জন্ম তারিখ এগুলো পুট করলে অটোমেটিক বায়োগ্রাফি রেডি হয়ে যাবে। তো তার মধ্যে যদি তোমরা এক্সট্রা প্র্যাকটিস করে রাখতে চাও, তার মধ্যে মহেশ্বরা দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর, এগুলো প্র্যাকটিস করতে পারো। আর সবসময় আমি এখানে নোটসও করে দিয়েছি, সবসময় বায়োগ্রাফি লেখার প্যাটার্ন বুঝে নেবে, তাহলে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে। নেক্সট আরও একটা বিষয় রয়েছে যেটা আমাদের ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসতে পারে, সেটা হলো স্টোরি রাইটিং। তো দেখো, স্টোরি রাইটিং, দুনিয়ায় তো স্টোরির শেষ নেই, প্রচুর পরিমাণে স্টোরির কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। যেগুলো সাজেশন দেওয়া সম্ভব নয় আমি স্বীকার করছি, অনেকে এটা স্বীকার করবে না, কিন্তু আমি তোমাদের বলে রাখি যেগুলো আমি বলছি সেগুলো একটু মন দিয়ে শুনো এবং সেই কাজগুলো অবশ্যই মন দিয়ে করো। এবার দেখো, স্টোরি রাইটিংয়ের মধ্যে আমরা ছোটোবেলা থেকে থার্স্টি ক্রো পড়েছি, হেয়ার অ্যান্ড টর্টয়েস পড়েছি, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার পড়েছি, এ লায়ন অ্যান্ড র্যাবিট পড়েছি, এ ক্যাপসুলার পড়েছি, এ ক্যাপসুলার অ্যান্ড মানকি, এগুলো পড়েছি। তো এই টাইপসের গল্পগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, খুবই সিম্পলিফাই। এর সঙ্গে তোমাদের গল্প লেখার প্যাটার্ন, গল্প কীভাবে লিখতে হয়, গল্প লেখার কৌশল, সেগুলো রপ্ত করতে হবে। আর বিভিন্ন গল্প টেস্ট পেপার থেকে বা বিভিন্ন প্র্যাকটিস বুক যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু শিখতে হবে। এই হলো আমাদের মূল কাজ। তাহলে দেখো, আমরা অ্যাকচুয়ালি যদি কমন পাই তাহলে কিন্তু শুধুমাত্র সিনটাই আমরা বই থেকে কমন পাই, বাদ বাকি আর কোনো জিনিসই কিন্তু আমরা সেইভাবে কমন পাই না। এই কারণে ইংরেজির ভালো রেজাল্ট করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো প্র্যাকটিস। আর যে রাইটিং পার্টগুলো দিলাম, যে সিন পার্টগুলো ইম্পর্টেন্ট বললাম, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, ব্যাকরণেরগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করি ইংরেজিতে কোনো প্রকার কোনো সমস্যা টেস্টেও থাকবে না, ফাইনালেও থাকবে না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল, পরীক্ষা সকলেরই ভালো হবে সেই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।